আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এটাই কিন্তু না, তিনি আমাদেরকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দুস্ত, সকল নবীদের নবী রাসূল, তার একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তার জন্য আমাদের প্রত্যেককেই শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাইভের শুরুতেই আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করব। স্মরণ করেই আমি লাইভ শুরু করতে চাচ্ছি। সেই সাথে 1952 ভাষা আন্দোলন থেকে 1971 পর্যন্ত যাহারা এ দেশের জন্য লড়েছেন, জীবন দিয়েছেন, সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং যে সকল বীর মুক্তিযোদ্ধারা এখনো আমাদের মাঝে আছে তাদের যেন আল্লাহ হায়াত দান করেন, তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে দীর্ঘায়ু দীর্ঘজীবী করেন। লাইভের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সুযোগ্য কন্যা, যিনি বর্তমান বাংলার নায়ক, বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই মহিয়সী নারী, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তার দীর্ঘায়ু কামনা করছি। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় 47,000 গ্রাম পুলিশ ভাই বোনেরা সহ আমার ফেসবুক ফ্যান্স অ্যান্ড ফলোয়ার যারা আছে, যারা মুসলমান আছেন, দেশ এবং বিদেশের সকল মুসলমান ভাইদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী যে ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, অনেকেই লাইভে যুক্ত হয়েছেন। রফিকুল ইসলাম ভাই লিখেছেন, লাল ভাই ভালো আছেন, কোনো আপডেট আছে? না ভাই, কোনো আপডেট নাই। যারা আপডেটের জন্য লাইভে আসেন, কষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না। আপনি লাইভ থেকে যদি মন চায় চলে যেতে পারেন। সকলের সাথে পরামর্শের জন্যই লাইভে আসা। সামনে কি পরিকল্পনা করা যায়, ভাগ্য পরিবর্তন কি করা যায়, সেই জন্য লাইভে আসা। যদি কেউ মনে করে থাকেন যে লাইভে আসার অর্থই হচ্ছে জাতীয়করণ হয়ে গেছে এই খবর নিয়ে আসা, তাহলে ভাই দুঃখিত। তারা লাইভে ইচ্ছা করলে থাকতে পারেন বা ইচ্ছা করলে আপনারা লাইভ থেকে বেরিয়ে যেতে পারেন। প্রত্যেকের সময়ের মূল্য আছে। আপনার মূল্যবান সময়টা আপনি কোন জায়গায় ব্যয় করবেন সেটা আপনার নির্ধারণ করবেন। আর আরেকজন ভাই জানতেছেন, ভাই জাতীয়করণ হইবে না। দুঃখিত ভাই, জাতীয়করণ ভাই এইটা মনে হচ্ছে আপনাদের কাছে যে আপনার চেয়ারম্যান সাহেব স্বাক্ষর দিল, জাতীয়করণ হয়ে গেল। দুঃখিত ভাই, লাইভ থেকে বেরিয়ে যেতে পারেন। যাদের সময় আছে হাতে, ধৈর্য আছে এবং জাতীয়করণ কাকে বলে বুঝেন, তারা লাইভে থাকতে পারেন, আলোচনা করতে পারেন, বাকিরা চলে যেতে পারেন। ভাই বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার সাব্বির ভাই জানতে চেয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ।
নেট সমস্যা একটা বড় সমস্যা। আসলে নেট করতে গেলে, এই লাইভ করতে গেলে নেটের সমস্যা হয়। আমার কষ্টের জীবন ভাই লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলমে ভাই। তুরস হইবে না আশা দিয়া যাচ্ছেন। ভাই, আমি আশা দিই, আপনি আশা নিয়ে ঘরে বসে থাকেন কেন? বাদ দেন, চাকরি ছেড়ে দেন, চাকরি ছেড়ে দেন। যদি মনে করেন যে আমার আশায় আপনি চাকরি ধরে বসে আছেন, তাহলে ভাই চাকরি ছেড়ে দেন। এত সহজ না ভাই জাতীয়করণ। তো যাই হোক, লাইভ শুরু করি, আপনাদের কমেন্টগুলো নাই দেখি। তো সেক্ষেত্রে আশাবাদী সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনাদের আপনারা সবসময় ভালো থাকেন এই আশা ব্যক্ত রাখি এবং চেষ্টা করতেছি। আপনাদের ভাগ্য আমার ভাগ্য একসাথে জড়িত। অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন, আসলে পাশের লোকে কিছু বলে আর ঘরে যারা বসে থাকে। যেমন আমি যখন ইনকাম করতাম না, ছাত্র জীবন ছিল, লেখাপড়া করতাম, বাবা কাজ করতো, বাবার হোটেলে খেতাম, তখন কিন্তু বুঝতাম না যে আসলে টাকা কি জিনিস, টাকা কিভাবে কামাতে হয়, তখন এই বিষয়গুলো বুঝতাম না যে টাকা কামাতে কতটা কষ্ট। চাইতাম, না দিলেই মন খারাপ করতাম যে আব্বা দিল না, আমার এইটা দরকার, সে দিল না। আসলে যে টাকাটা কামানো কি কষ্ট সেটা বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে আসলে টাকা কামানো কি কষ্ট। চাইলেই তো আর টাকা পাওয়া যায় না, চাইলেই মন গড়া একটা চাইলাম আর সেটা পাইলাম, এটা এখন বুঝি। এখন যারা পিতা আছেন তারা বুঝেন। আপনিও হয়তোবা, শুধু এটা আমার ক্ষেত্রে না, আপনার ক্ষেত্রেও, যখন আপনি আপনি নিজে পুত্র ছিলেন, বিয়ে করেন নাই, তখন কিন্তু টাকা কি জিনিস সেটা আপনি বুঝতেন না। বাবার হোটেলে খেতেন, বাবার কাছে চাইতেন, টাকার মূল্যটা বুঝতেন না। কিন্তু এখন বুঝেন টাকার মূল্য কাকে বলে, টাকা ইনকাম করতে কি পরিশ্রম করতে হয়। তো জাতীয়করণ কি জিনিস, জাতীয়করণ কাকে বলে, জাতীয়করণ শব্দের অর্থ তারা বুঝবেন না ভাই। যারা ঘরে বসে বসে যে কমেন্ট করেন তারা বুঝবেন না। যিনি এখানে এসে চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, তিনি একমাত্র বুঝবেন যে জাতীয়করণ কি জিনিস। আর যে যে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত, শুধু লেখাপড়া করলেই কিন্তু শিক্ষিত না, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত, সে যদি জাতীয়করণ অর্থটা বুঝে থাকেন যে জাতীয়করণ কাকে বলে বা জাতীয় বেতন স্কেল কাকে বলে, তাহলে আপনাকে বোঝাতে হবে না। আপনি অবশ্যই, আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞানী বলে দেবে যে না, এটা এত সহজ জিনিস না, এটা লাল মিয়া বললো আর হয়ে গেল, এই কারো একজনের ব্যক্তির স্বাক্ষর হলেই হয়ে গেল, এটা এমন জিনিস না, এটা বহুত কঠিন জিনিস। এর জন্য অনেক সময় দৌড়ঝাঁপ করতে হবে। কর্মচারী ইউনিয়ন আজকে, ভাই ঘরে বসে বসে থাকলে জাতীয়করণ, ভাই গ্রাম পারুল আক্তার আপা, গ্রাম পুলিশ তাই মনে করে, ঘরে বসে বসে যারা মন্তব্য করে তারা তো তাই মনে করতেছে যে এই জাতীয়করণ একেবারেই সহজ একটা জিনিস, তারা তাই মনে করে। তারা যদি তাই মনে না করতো, অন্তত পক্ষে তারা আজে বাজে মন্তব্য করতে পারতো না। আমরা চেষ্টা করতেছি, আমি আমার তরফ থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি। উপরে আল্লাহ আছে, উপরে আল্লাহ আছে। আমরা তো মুসলমান হয়েও মুসলমান না। একটা ছেলে আজকে পাবনা বাড়ি, আজকে কিন্তু একটা ছেলে কমেন্ট করছে। তো কমেন্টে আমি, কমেন্টে মনে হয় ইয়ার নেটের জন্য খুব বিরক্ত লাগে আর কি। তো একটা ছেলে আজকের একটি পোস্টে কমেন্ট করেছে, তার কমেন্টটা শোনাবো আপনাদেরকে। যে আমি বলেছি যে আমাকে থামাতে পারবে না। তো এর পরিপ্রেক্ষিতে এই ছেলেটা কমেন্ট করেছে যে আপনাদের থামাথামি আর পকেট ভারী করা, এটা কমেন্ট করেছে। আমি ছেলেটাকে, পাবনা বাড়ি, নামটা ভুলে গেলাম, স্ক্রিনশট দিয়ে রাখছি আমি ছেলেটার কমেন্টটা। তো আমি ছেলেটাকে প্রশ্ন করেছি পরিপ্রেক্ষিতে, পকেট বাড়ি যেহেতু লিখেছে, আপনি কয় টাকা দিয়েছেন, আপনি আমাকে কয় টাকা দিয়েছেন? যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদের 10 জন গ্রাম পুলিশ দফাদার সহ আপনারা আমাকে কয় টাকা দিচ্ছেন? যদি তাও না দিয়ে থাকেন, আপনার থানার থেকে আমাকে কয় টাকা দিচ্ছেন? ছেলেটা তার কোনো সৎউত্তর দিতে পারেনি। পরবর্তীতে লিখছে, তাহলে আপনাদের মধ্যে এত গ্রুপিং কেন? আমার কমেন্টের জবাবে তিনি তাই লিখলেন। এখন এই গাড়িতে গাড়ি নষ্ট হলে দেখা যায় যে যেই লোকগুলো গাড়ি ভাড়া দিয়েছে, সেই লোকগুলো গ্যাদারিং এর আগে গ্যাদারিংটা শুরু করে যে গাড়ি ভাড়া এখন পর্যন্ত দেয়নি। ঢাকা যাবে, আমি এখান থেকে বুঝাই, আমার এখান থেকে ঢাকার ভাড়া 60 টাকা, 30 টাকার রাস্তা গিয়েছি, এই কন্ট্রাক্টর বারবার ভাড়া চাচ্ছে, তাকে বলতেছি যে ভাই আরো আরো ঢাকার কাছে পরে ভাড়া দিই, সাভার পার হয়ে ভাড়া দিই।
মানে 30 টাকার রাস্তা পার হয়ে গেছি, তারপরেও ভাড়া দেই নাই, ভাড়া পরে দেবো এইটা বলে রাখতেছি। যখন গাড়িটা নষ্ট হয়েছে তখন সবার আগে জারি দিলাম, মেয়ে ভাড়া ফেরত দাও, ভাঙ্গা গাড়ি লইছো ভাড়া ফেরত দাও। অথচ কিন্তু আমি ভাড়াই দেইনি, কিন্তু জারিটা দিলাম সবার আগে, এই বেটা কি গাড়ি লইছিস রাস্তায়। এখন এই যে ছেলেটা কমেন্ট করছে, তাকে আবার আমি একটু দায় ঠেকিয়ে নিয়েছি যে মুসলমান যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সৎ উত্তর দিবা, মিথ্যা কথা বলবো না। তুমি কয় টাকা দিছো, তোমার ইউনিয়ন পরিষদ থেকে কয় টাকা দিছো, তোমার থানার থেকে কয় টাকা দিছো জানাও। কিন্তু এখন পর্যন্ত সে জানাতে পারেনি যে সে টাকা দিয়েছে, বা তার ইউনিয়ন পরিষদ থেকে টাকা দিয়েছে, অথবা তার থানার থেকে কেউ আমাকে টাকা দিয়েছে। অথচ তিনি কমেন্ট করে বসে আছে যে পকেট বাড়ি করলাম, আমরা পকেট বাড়ি করতেছি। তাহলে সে টাকা দেয় নাই, তার ইউনিয়ন পরিষদ থেকে কেউ টাকা দেয় নাই, তার থানার থেকে কেউ টাকা দেয় নাই, অথচ তিনি পকেট বাড়ির গল্পটা শোনাচ্ছে। তো এই হচ্ছে গ্রাম পুলিশের এই আচার ব্যবহার, তাদের কথা। হ্যাঁ পাপারুল্লাপা, অনেকেই মনে করতেছে জাতীয়করণ এই হাতের মোয়া, এটা চাইলেই মামা বাড়ির মোয়া চাইলেই হয়ে যাবে, এইটাই মনে করতেছে। ওয়ালাইকুম আসসালাম রুবেল মিয়া ভাই। তো যাই হোক, সেই ছেলেটা কিন্তু আর উত্তর দিতে পারেনি। তার মানে ও টাকা দেয়নি, ও জারিটা দিয়েছে আমাকে। টাকা দেয়নি ও, কিন্তু আমার জারি দিয়েছে। যে টাকা দিয়েছে সে যদি বলে তাহলে তো মনে কষ্ট লাগে না, যাই হোক ও টাকা দিছে আমার 20 টাকা, তাহলে ও তো স্বাভাবিক আমার জিজ্ঞেস করতে পারে, প্রশ্ন করতে পারে যে ভাই কি কাজ করলেন, টাকা চাইছেন, দিছি, আবার লাগলে দেবো, তো কি কাজ করলেন। তো দুঃখজনক কিন্তু ব্যাপার, 43টা দিন কথা আছে। একটু ধৈর্য ধরে থাকবেন আপনারা, আপনাদের কমেন্টের উত্তরও দেব আগামীকাল, আল্লাহ যদি হাতে বাঁচিয়ে রাখে। 10টা লাইভ থেকে বের হয়ে কথা বলবো ঢাকাতে। কথা বলার পরে যদি কালকে ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, ঢাকা যাওয়া লাগতে পারে। হ্যাঁ ভাই, পকেট বাড়ি করতেছে মোস্তফা কামাল উজ্জ্বল খান। একটু ধৈর্য নিয়ে থাকবেন, কারণ নেট বিরক্তটা বেশি করতেছে। 1 মিনিটও লাইভ করা যায় না, আবার 5 সেকেন্ড উনি একটু বিশ্রাম নেয়, তারপরে আবার আসে আর কি। তো সেক্ষেত্রে আপনি কমেন্ট করেছেন পকেট বাড়ি করতেছে মোস্তফা কামাল উজ্জ্বল খান, অথচ ভাই তাদের নাম বলতেছে না। কিন্তু এখানে 43 দিন জাতীয়করণের 1 দফা দাবি নিয়ে ঢাকায় অবস্থান করলাম। এই প্রতিদিন হোটেলে 2 রুম, কোনো কোনো দিন 3 রুম পর্যন্ত কিন্তু হোটেলে ভাড়া দিতে হয়েছে, হোটেল ভাড়া, খাবার টাকা আছে। হ্যাঁ রাইট ভাই, 1 টাকা দেবে না, কিন্তু 10 টাকার গল্প করে ঘরে বসে বসে। তো যাই হোক, আমি একটু কথার দিকে আগাই, আপনাদের কমেন্টগুলো পরে দেখি। তো এই যে 43 দিন ঢাকাতে অবস্থান করলাম, 43 দিনে 2 রুম 3 রুম হোটেলে রাখা লাগছে, হোটেল ভাড়া দিতে হয়েছে 2 রুম 3 রুম। সকালের নাস্তাটা যে যে খেয়ে আসছে, দুপুরে যথাসাধ্য খাওয়ানোর, যতটুকু সম্ভব খাওয়ানোর চেষ্টা দুপুরে করেছি। নিজেদের 3 বেলা খাওয়া, হোটেল ভাড়া যদি কম করেও গিয়ে থাকে, যে একেবারে নাথিং ধরবেন না, 3,000 টাকার নিচে সম্ভব হয়নি, 3,000ই ধরেন, তাহলে 45 দিনে কয় টাকা লাগতে পারে? 45 দিনে 3,000 করে ধরলে আপনার কয় টাকা আসে? 3 × 3 = 90,000, 30 দিনে 90,000, আরো ধরেন 45,000, 1,35,000। 2টা সাংবাদিক সম্মেলন করেছি ভাই। লাইভে থাকা অবস্থায় কেউ ফোন দিবেন না, কারণ লাইভে থাকা অবস্থায় আমার এখন যে 2 সিম, 2টাই এই মোবাইলের মধ্যেই। আপনারা ফোন দিলে আমি কথা বলতে পারবো না, এটা প্রত্যেক লাইভেই বলি, একটু স্মরণ থাকা উচিত আপনাদের। লাইভের পরে ফোন দিবেন কথা থাকলে, আর রাত্রে ভাই 11টার পরে ফোন দিবেন না, দয়া করে 11টার পরে ফোন দিবেন না। আমি কোনো নাইট ডিউটি করি না। আপনারা যারা নাইট ডিউটি করেন তারা ফোন দেন 11টা 12টা, রাত্রি 1টা 2টা 3টা বাজে ফোন দেন, যারা নাইট ডিউটি করেন। ভাই আমি একদিনও নাইট ডিউটি পরিষদে আমাকে করতে হয় না, দয়া করে 11টার পরবর্তীকাল আবারও আপনি ফোন দিতেছেন, 11টার পরবর্তী সময়ে আপনারা কেউ ফোন দিবেন না, কারণ 11টার পরে স্বাভাবিক আমরা ঘুমাই, যেহেতু পরের দিন সকালে উঠে আবার কাজকর্ম করতে হয়, ঘুমাতে হয়। ধন্যবাদ। তো যাই হোক, তো সেক্ষেত্রে ভাই এর মধ্যে ওনার ফোনটা রিসিভ করলাম, মানে বারবার ফোন দিতেছে চিটাগাং থেকে। বললাম 5,000 টাকা পাঠান, কি জানতে ফোন দেন? 3বার কাটে দিলাম ফোনটা। আপনার তো বোঝা উচিত যে 3বার ফোনটা কাটে দিল, তাহলে পরে কথা বলতে, তারপরও আপনি 4বার ব্যাগ দিতেছেন, 5,000 টাকা পাঠান, এবার কথা নাই। তো এই হচ্ছে গ্রাম পুলিশের অবস্থা আর কি।
তো সেই ক্ষেত্রে এই 45 দিনে 3,000 করে টাকা খরচ ধরলে 1,45,000 টাকা গিয়েছে। 2টা সাংবাদিক সম্মেলন করলাম, যার হল রুম ভাড়ায় আছে 12,000 টাকা। সেই রিসিপ্টটা আপনাদেরকে ফেসবুকে পোস্টের মাধ্যমে দেখিয়েছি। হল রুম ভাড়ায় আছে 12,000 টাকা। একবার হল রুম ভাড়া করতে 12,000 টাকা লাগছে। সাংবাদিক খরচ আছে, আপ্যায়ন খরচ আছে, বিভিন্ন খরচ এখানে আছে। এইবার কত টাকা আসতে পারে? আড়াই থেকে 3 লাখ টাকার একটা ঝামেলা এই 43 দিনে পহিয়েছি। কয় টাকা আপনারা দিয়েছেন? বড় বড় লেকচার আমার সাথে অন্ততপক্ষে আপনারা ছাড়তে পারবেন না, আমার সাথে পারবেন না। আমি হিসাব দিতে প্রস্তুত, আমার কাছে হিসাব আছে, আমি হিসাব দিতে প্রস্তুত। 40,000 টাকা আপনারা পাঠান নাই আমাকে। সারা বাংলাদেশ থেকে 43 দিনে 40,000 টাকা আমাকে পাঠান নাই আপনারা। 30 থেকে 35,000 টাকা পাঠিয়েছেন। খরচ গিয়েছে 2.5 লক্ষ টাকার অধিক। কি বলতেছেন আমাকে? আমাকে বললে জুতা দিয়ে বাইরে দিতে পারবো আমি, কারণ আপনাদের টাকা 1 টাকাও আমার পকেটে নিয়ে আমি বাড়ি আসি নাই। টাকা আরো এখানে ভরতে হয়েছে। আমার সাথে 2-3 জন, তাদের টাকা ভরতে হয়েছে, আমাকে বড় অঙ্কের টাকা এখানে ভরতে হয়েছে, তবেই 43 দিন ঢাকাতে থাকতে পেরেছি। অথচ বড় বড় কথা বলেন, 10 টাকা যে দেন নাই সে বলেন, যে দিয়েছে সে বললে মনে এতটা কষ্ট লাগে না, কারণ সে টাকা দিয়েছে। সে জানতে চাইতে পারে যে লাল মিয়া ভাই কি হইল বা পরবর্তী পদক্ষেপ কি। যে টাকা দেন নাই সে যখন বলেন, তখন কিন্তু বাসা আর ভালো থাকে না, খারাপ অটোমেটিকলি চলে আসে। কারণ আপনাদের ওই চুন খাইয়া মুখ পূর্বে আর দই দিকে ভয় করবেন। আমি তো ঘরে বসে থেকে রাজনীতি করতেছি না, আমি আপনাদের জন্য ঢাকা যাচ্ছি, দৌড়াচ্ছি। আপনি আপনার বাড়ির থেকে থানাতে হাজিরা দিতে আসলে কয় টাকা খরচ যায় আপনার? থানায় হাজিরা দিতে আসলে। আর আমি তো 46,000 মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ঢাকায় যাই, এখান থেকে ভাই ঢাকায় যাই, অফিসে যাই, ঘোরাঘুরি করতে হয়, গাড়ি ভাড়া আছে, নিজের খাবার আছে, আর থাকতে হইলে হোটেল ভাড়া আছে। আমি তো দৌড়াই ভাই। সাইদুল দেওয়ান তিনি বলে যে আন্দোলন করে আমাদের আরো ক্ষতি করলো। হৃদয়ের মামলা, হৃদয়ের মামলা রায় দূর হওয়া। আসলে ভাই যার যেই স্বভাব সে সেটা বলবেই, বইলে লাভ নাই। আমার কাছে অডিও ক্লিপ আছে। একজন গ্রাম পুলিশ, তিনি সাধারণ সম্পাদক, জেলা সাধারণ সম্পাদক, আজকে আমাকে ফোন দিয়েছিলেন। তিনি আমাকে বললেন, আমি জেলার নাম বলবো না, তার পাশের জেলার সভাপতি তাকে ফোন দিয়ে বলেছে কমান্ডার মুস্তফা কামালের সাথে তার নাকি কথা হয়েছে। মুস্তফা কামাল বলেছে যে 75% এটা সরকার, তারা আবেদন করছে, সরকার দিতে রাজি হয়েছে। সরকার নাকি তাদেরকে বলছে যে 75% সরকার তাদেরকে দিতেছে, রাজি হয়েছে। এখন নাকি আবার তাদেরকে বলছে যে লাল মিয়া 75% নেবে না, লাল মিয়া 75% নেবে না, তাই সরকার দিতেছে না। এটা মুস্তফা কামাল নাকি আর এম এ নাসের সাহেব নাকি বলছে। তাহলে আপনারা তো যারা ফেসবুক ব্যবহার করেন তারা অবশ্যই মিনিমাম অন্তত পক্ষে জ্ঞানটুকু আছে, একটু শিক্ষিত হইলেও আছেন। শিক্ষিত ছাড়া কেউ ফেসবুকে কমেন্ট করতে পারে না। যে লোকগুলো কমেন্ট করেন, আল্লাহ তাদেরকে অতটুকু শিক্ষায় শিক্ষিত করেছেন, জ্ঞান দিয়েছে। আপনার জ্ঞান কি বলে? সরকার 75% বা যাই বলেন যে 10,000 টাকা বেতন করছে বা 15,000 টাকা বেতন করছে, আমি লাল মিয়া কি সেটাকে থামিয়ে রাখতে পারবো কখনো? আমি লাল মিয়া যদি বছর ভরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে থাকি যে এই বেতন আমরা নেব না, আমি না করলে কি সরকার থেমে যাবে? এই বেতন বাড়ানোটা সরকার থামিয়ে দেবে যে লাল মিয়া না করতেছে বেতন বাড়ানো যাবে না? তাই তো লাল মিয়ার অনেক ক্ষমতা, তাই না? লাল মিয়ার অনেক ক্ষমতা, লাল মিয়া না করলে সরকার আর বেতন বাড়ায় না। এই তো এরকমই তো। হ্যাঁ ইমরান, অসংখ্য ধন্যবাদ। কারণ যারাই আমার সাথে কষ্ট করেছো তারা তো অবশ্যই আমি যখনই যে কাজেই যাব তারা আমার সাথে থাকবে, এটা আমার বিশ্বাস। কারণ আমার খারাপ কোনো কিছু যদি তোমরা দেখতে, তাহলে আমাকে আর সঙ্গ দিতে না, থাকতে না। যদি ভালো দেখেছো বিদায়ী, আবারও প্রস্তুতি নিচ্ছ যে আমি ডাকলে অবশ্যই ডাকা আসবা, এটা প্রস্তুতি নিচ্ছ। অসংখ্য ধন্যবাদ আমার সাথে যারা কষ্ট করেছো। স্পর্শহীন হৃদয় ভাই, টাকা তো খরচ করেছেন, টাকার হিসাব তো পরের কথা ভাই। আপনি বাংলাদেশ সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে খোলা আকাশের নিচে বসে যে কষ্ট করেছেন তার প্রতিদান আমরা কখনো দিতে পারবো না ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাই হোক, একজন মানুষ যে কথাটি মনে করিয়ে দিলেন, সেই কথাটি মনে করলে এখনো এখনো শরীরটা, গাটা শিউরে ওঠে। কি যে গরম, কি যে যন্ত্রণা, কি যে কষ্ট তখন ওইখানে বৈশা থেকে উপভোগ করতে হয়েছে।
সেটাই এখনো মনে পড়লে অস্থির লাগে, অস্থির লাগে। আসলে যদি এই যারা গ্রাম পুলিশ সদস্য হিসেবে বিরূপ মন্তব্য করেন, আল্লাহ যদি ওদেরকে মনুষ্যত্ব দিত মনের মধ্যে, অন্তত পক্ষে ও আমার বিপক্ষের লোকও যদি হয়ে থাকে, ও আমার পোস্ট এড়িয়ে যেত, কোনো কমেন্ট করতো না, কোনো লাইক দিত না, কিন্তু আমার বিপক্ষে ও কমেন্ট করতে পারতো না। ও যদি মানুষ হতো, যে লাল মিয়া ভাই কি পারলো কি পারলো না সেটা পরের বিষয়, সে তো আমাদের 47,000 গ্রাম পুলিশের জন্য কষ্ট করেছে, এটা তো স্বীকার করতে হবে। এই পর্যন্ত কর্মচারী ইউনিয়ন ঢাকাতে 2 ঘন্টা 3 ঘন্টার অতিরিক্ত রাস্তায় তারা দাঁড়িয়ে থাকতে পারেনি বা থাকেনি, বা তারা ইচ্ছা করেই থাকেনি, কেন থাকেনি এটা তারা জানে। সেখানে 43টা দিন এই 47,000 মানুষের জাতীয়করণের দাবি নিয়ে বৈশা রইলাম, পারলাম না, সেটা তাদের ব্যর্থতার কারণে, গ্রাম পুলিশদের ব্যর্থতার কারণে, সেটা কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতাদের ব্যর্থতার কারণ, আমার ব্যর্থতা না। আমি সাকসেস। যারা মানুষ মনুষ্যত্ব আছে, সে আমার পোস্টের মধ্যে কমেন্ট করে ভাই জাতীয়করণ হবে কি হবে না সেটা জানি না, বা সেটা পরের বিষয়, কিন্তু আপনি যে আমাদের জন্য কষ্ট করেছেন, আপনার মুখে হাসি দেখলেই আমাদের কলজাটা জুড়িয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, যে যেই কষ্ট আপনি করেছেন আপনার মুখে হাসি ফুটেছে। জাতীয়করণ হোক বা না হোক, আপনার হাসিটাই আমাদের কাছে প্রিয়। সেও কিন্তু টাকা আসেনি, কিন্তু সে তার ভিতরে আল্লাহ মনুষ্যত্ব দিয়েছে, যে আমি যাইনি কিন্তু আমার পক্ষ থেকে এই লাল মিয়া ভাই এতটা। এই যে আর একজন ভাই কয় সারা রাত পড়লাম, এই 43 দিন কষ্ট করেছেন, তার উপকারে আসবে কি ভাই? ভাই তা যদি আমি বলতেই পারতাম, তাহলে তো প্রধানমন্ত্রীর পরের স্থানটা আমার থাকতো। এই যে প্রশ্ন করেন কেন গ্রাম পুলিশে চাকরি নিয়েছেন, দেখা যায় বয়স অল্প, আপনার বয়স অল্প দেখা যায় আপনার আইডিতে, পোলাপান, তাহলে অবশ্যই শিক্ষিত। চাকরি যে নিছেন কি খাইয়ে চাকরি নিয়েছেন? 43 দিন সেখানে কষ্ট করেছি, উপকারে কতটা আসবে সেটা কি বলার কোনো জায়গা আছে, কায়দা আছে? আপনার আপনার কি ততটুকু মিনিমাম জ্ঞানটুকু নেই? 43 দিন কষ্ট করেছি, সেটা শুধু বাংলাদেশ না সারা বিশ্ব দেখেছে, মাননীয় প্রধানমন্ত্রী সেগুলো দেখেছে। অবশ্যই সেগুলো বিবেচনাতে আসবে। বিবেচনা এখানে অনেক কথাই আসবে ভাই। 43 দিন কষ্ট করেছি কিন্তু আপনারা গ্রাম পুলিশ সেখানে হাজির হন নাই, এইটা রিপোর্টও সেখানে আছে। জাতীয়করণ চায় মাত্র 20-40 জন গ্রাম পুলিশ, বাকিরা চায় না, সেটাও সেখানে আছে। আবার বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি বসে আছে, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির ডাকে কেউ সাড়া দেন নাই, সকলেই ঘরে বসে আছেন। আর আগের রিপোর্ট আছে যে, আরও রেকর্ড আছে যে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি যেমন আছে, তেমন বিএনপি জামাত ইসলাম জাসদের কমিটিও আছে। আবার তারা আমরা ঢাকা থাকা অবস্থায় জাসদের ব্যানার নিয়ে তারা মিটিং করছে। বিভিন্ন রিপোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কমিটির রিপোর্ট আছে, আবার এই জামাত বিএনপির জাসদের কেন্দ্রীয় কমিটির রিপোর্টও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছে। এখন প্রধানমন্ত্রী ভালো জানে যে গ্রাম পুলিশের কপালে কি আছে, কি দেবে কি দেবে না, সেটা প্রধানমন্ত্রী ভালো জানে। কারণ এই 40-50 জন লোক গ্রাম পুলিশ আছে যারা আওয়ামী লীগ, আর যারা জাতীয়করণ চায় এরকম সংখ্যা আছে 50-60 জন 100 গ্রাম পুলিশ। 46,000-এর মধ্যে বেশিরভাগ লোকের জাতীয়করণ প্রয়োজন নাই, এইটাই বর্তমান জরিপে আছে। তো সেই জরিপটা বানাইছেন আপনারা। আপনারা ঢাকা আসার প্রয়োজন মনে করেন নাই, ঘরে বসে রয়েছেন, বিভিন্ন অজুহাত দিচ্ছেন, তার কারণটা আপনারা। তো তারপরও আমি আমার তরফ থেকে দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছি, চেষ্টা করতেছি, কারণ এখানে আমার ভাগ্যটাও জড়িত। আপনারা হেলাপানা করলেও আমি হেলাপানা করতে পারতেছি না, কারণ এখানে আপনাদের সাথে আমার ভাগ্যটাও জড়িত। তো যাই হোক, ভাই আপনার ওই 43 দিনের কষ্টের কথা মনে পড়লে চোখে পানি চলে আসে। ধন্যবাদ ভাই। আমার হজরত ভাই, আপনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমাদের সামনে কোনো সিদ্ধান্ত আছে কিনা আমাদের দয়া করে জানাবেন। ভাই সিদ্ধান্ত নিতেও এখন ভয় পাচ্ছি। দেখ লাইভে তেমন লোক যুক্ত নাই, মাত্র 32 জন লোক, এখন সব সাহেবজাদারা মানে জাতীয়করণ ছাড়া তারা আসবে না। যদি বলতাম যে জাতীয়করণের খবর আছে, তাহলে লাইভে 150-200-300 লোক ঢুকে যেত। জাতীয়করণের খবর আছে, তাহলে লাইভে লোক ঢুকে যেত। তো এদের ভাগ্য পরিবর্তন আল্লাহ কিভাবে করবে? ভাই মারুফ ভাই, মজিবর একটা মানুষ আর তেলাসুর একটা পাখি। ওর মতো মানুষের যদি গনাই ধরে রাজনীতি করি, তো রাজনীতি করতে পারব না। মোফাজ্জল, মজিবর, মনিরুল, এরালো ঘরে বসে বসে রাজনীতি করে। টাকা যাইব, টাকা নাই। গ্রাম পুলিশের একজন নেতা, সে গ্রাম পুলিশের নেতৃত্ব দেবে, ঢাকা যাবে, তার কাছে গাড়ি ভাড়ার টাকা নেই। ইয়া এই
আপনার বান্দরবনের মুফাজ্জল তিনি লাইভেই বলে যে, আবার কথা ঠিকই বলে, সে খারাপ যে বলে তা না। ঢাকা যাব, ঢাকা যাইতে টাকা খরচ হবে, 47,000 গ্রাম পুলিশের জন্য আমার পকেটের টাকা খরচ করব, এত ঠেকা ঠেকছি নাকি? তো যাই হোক, তারা উস্কানিমূলক কথা বলবে না কি বলবে, তারা তো ঘরে বসে বসে বলে। আমার মতো পারলে কোনো নেতা 43 দিন ঢাকার বুকে, 43 দিন ঢাকার বুকে, 43 দিন বাদ দেন, 1 সপ্তাহ ঢাকার বুকে দাঁড়িয়ে থেকে, হোটেল ভাড়া দিয়ে খেয়ে দাঁড়িয়ে থেকে গ্রাম পুলিশের কল্যাণ করে দেখাক, তারপরে তার কাছে আমি যে মাথা নত করব। যে আমার সমকক্ষ কেউ আছে, কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে একসঙ্গে হওয়া যায়। ভাই, দায়িত্ব আপনি নেন, আপনি হন। কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করার অর্থ আপনি, আপনাদের আল্লাহ কেন জ্ঞান দেয় না? আমার মাথায়, আমার রাগ রাগ কিন্তু তখনই উঠে যখন আপনাদের কিছু কমেন্ট যে আপনাদের আল্লাহ জ্ঞানই দেয় নাই। হ্যাঁ ভাই, 38 জন আল্লাহ জ্ঞানই দেয় নাই। কেন্দ্রীয় কমিটি 75% তারা দাবি করতেছে। কি কেন্দ্রীয় কমিটির লগে আপনি যোগাযোগ করবেন? আমার দাবি শতভাগ, 100%। জাতীয় বেতন স্কেল বলেন, জাতীয়করণ বলেন, 100% সরকারি করতে হবে আমাকে। কোনো পার্সেন্ট না যে 25% আমাকে আরেক সরকার দিব আর 75% আরেক সরকার দিব। আমি ভাগাভাগিতে বিশ্বাসী না। টানা হেসরা আমাকে নিয়ে করতে আমি দেবো না। যে দেবেন সে দেন, 100% বেতন দেন আমাকে। আমাকে নিয়ে ওই টানা হেসরা করবেন তা আমি মানি না। তো যাই হোক, কেন্দ্রীয় কমিটি তাই চাচ্ছে। তাহলে কিভাবে কেন্দ্রীয় কমিটির সাথে খুরশেদ আলম লিখলেন, কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করে এই একসাথে আন্দোলন করবেন কিভাবে? কেন্দ্রীয় কমিটি সম্পর্কে এখনো যদি যাদের ধারণা হয়নি, তারা তো মার গর্বে আছেন ভাই। কেন্দ্রীয় কমিটির সম্পর্কে যাদের এখনো এই ধারণা হয়নি, তারা তো মার গর্বে আছেন। কতদিন যাবত আপনার চাকরির বয়স, কেন্দ্রীয় কমিটি সম্পর্কে এখনো কোনো অভিজ্ঞতা হয়নি? তো যাই হোক, আপনাদের কমেন্টের এগুলো দেখতে গেলে লাইভ শুধু দীর্ঘ হবে, লাইভ দীর্ঘ করাও যাবে না। কালকে ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে, লাইভে অল্প কিছু কথা বলার জন্য আসছি। শেষ লাইভ কিভাবে করব? নেটেই তো যা করতেছে, মানে 1 মিনিট কথা বললেই 30 সেকেন্ড ওনার বিশ্রাম নিতে হয়, উনি একেবারে হাঁপিয়ে যায়। নেটের অবস্থা বর্তমান সেই রকম। তো যাই হোক, মুফাজ্জল তিনি ঘরে বসে থেকেই জাতীয়করণের খবর দিতেছে। তিনি আবার গ্রাম পুলিশ সদস্যরা অনেকেই তাকে অনেস্ট জানেন, সৎ জানেন, সে খুব ভদ্র লোক জানেন, খুব ভালো লোক জানেন। অথচ তার নিজস্ব কোনো পরিচয় কিন্তু নাই। যখন লালের সাথে ছিল তখন সে লাল বাহিনীর ছিল, এখন কর্মচারী ইউনিয়নের সাথে গিয়েছে, এখন কর্মচারী ইউনিয়নের, তার নিজস্ব কোনো পরিচয় নাই। আর সে ঢাকা আসে না, তাহলে কিভাবে সে গ্রাম পুলিশের 47,000 গ্রাম পুলিশের সে কল্যাণ করে? ঘরে বসে থেকে এত বড় ক্ষমতা তার, তার ঢাকা যেতে হয় না, ঢাকা আসতে হয় না, সে ঘরে বসে থেকেই গ্রাম পুলিশের জাতীয়করণের খবরাখবর দিয়ে দেয়, আপনাদের ভালোর খবর দেয়, সুখবর দেয়, আপনারা বিশ্বাস করেন। মুজিবর সাবু দেয়, আপনারা বিশ্বাস করেন। মনিরুল সাবু দেয়, আপনারা বিশ্বাস করেন। আমি কিন্তু অলরেডি মনিরুলকে এই ব্লক মেরেছি, আরো কয়েকজনকে ব্লক মেরেছি, আরো কয়েকজনকে মারবো। তো আবার আরেকটি ভাই কমেন্ট করেছে, ভাই ঘরে বসে যারা রাজনীতি করে, যারা কাজ করে, তাদেরকে নিয়ে সমালোচনা মানুষ করবেই। আরেকটা ভাই আমাকে কমেন্ট করেছেন, এটা শিক্ষণীয় একটি কমেন্ট, যে যারা কাজ করে তাদেরকে নিয়েই মানুষ সমালোচনা করে। তো কাজ করতেছে না, তো সেই ধরনের কমেন্ট করেছে। তার কমেন্ট দেখে ভালো লাগলো যে সত্যিই যারা আমার বিরোধিতা করে তারা তো আমাকে নিয়ে সমালোচনাই করবে, তারা কি আমার ভালো বলবে? তারা তো কত কথাই আমাকে নিয়ে বলবে। মামলার বিষয়ে কিছু বলবেন ভাই? কোনোটাই সিদ্ধান্ত নিতে পারতেছি না, সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, সিদ্ধান্তহীনতায়। কারণ আপনারা তো চঙ্গ নিয়ে যান গা, গাছে উঠিয়ে দিয়ে চঙ্গ নিয়ে যান গা। ফেসবুকে যেটি গ্রাম পুলিশ উৎসাহ দেন আমাকে পোস্টে লাইকে, সেটি গ্রাম পুলিশও কিন্তু আমি ঢাকা এই 43 দিনে পাইনি। যাই হোক, লাইভ থেকে বেরিয়ে যাব, নেটওয়ার্কের কাছে হেরে গেলাম। নেটওয়ার্কে জয়, কারণ এই এর বিরুদ্ধে যে লাভ হবে না। একজনকে গালি দিতে পারা যায়, কিন্তু নেটওয়ার্কে গালি দিলেও লাভ হবে না। এইটা তাদের দখলে, তাদের ইচ্ছা মতো এটা চলবে, আর আমাদের টাকা খাবে। তো নেটের কারণে লাইভ সম্ভব না। তো অল্প কিছু কথা বলে লাইভ থেকে বেরিয়ে যাব। এইভাবে লাইভ করা আসলে নিজেরও ভালো লাগে না। এখন সিদ্ধান্তহীনতায় ভুগতেছি যে আপনারা ঢাকা আন্দোলনের কথা বলবেন, আন্দোলন ডাক দেবো, আপনারা আসবেন না। মাঝখান থেকে আবারও এই সরকারকে বুঝাবো যে জাতীয়করণ দরকার 25 জনের, বাকিটির দরকার নাই। তাহলে সেটা না বোঝানোটাই আমার মনে হয় ভালো। আমরা এখন গভীরভাবে চিন্তা করতেছি যে আসলে কি করব, আসলে কি করব। আপনারা তো এইখানে যারা জাতীয়করণের দাবির কথা বলেন, তারা আসলে পরিশ্রম করতে রাজি না, ঘরে বসে থেকে আপনার জাতীয়করণ দরকার।
তো ডাকলাম, আসলেন না, লাভ হবে কি? সে তো ওই জ্বরে। দোয়া করবেন, আগামীকাল ঢাকা যাওয়ার সম্ভাবনা আছে। লাইভ থেকে বের হয়ে ষষ্ঠী ভাই, আসলে কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম ভাই। অনেকেই কথা শুনতেছে, আবার আপনার ওইখানেও সমস্যা হইতে পারে, কারণ কথা শোনা যাচ্ছে না। এটা আপনি একমাত্র লিখলেন, অন্য কেউ লেখেনি। কমিটি গঠন করেন, তারপরে কর্মবিরতি দিতে হবে। হ্যাঁ রানা আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করতেছি। আগামীকাল ঢাকা যাব, দোয়া রাখবেন। 47,000 গ্রাম পুলিশের কল্যাণে ঢাকা যাব। এই লাইভ থেকে বের হয়েই সেখানে কথা বলবো। সম্ভাবনা আছে ঢাকায় যাওয়ার, তো আপনারা দোয়া করবেন। আমাকে টেনে তারা নামানোর চেষ্টা করাটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিচ্ছু না। তবে দেখতে পারবেন খেলা, সব খেলায় দেখতে পারবেন যে আমাকে টেনে যারা নামানোর চেষ্টা করতেছে, একটা সময় তারাই তারাই তলিয়ে যাবে, তাদের নামও থাকবে না, কোনো কিছুই থাকবে না। উত্থান পতন এই পৃথিবীর বুকে বরাবরই আছে। বড় 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 রাজা বাদশাদের উত্থান পতন হয়েছে। আর এই দীর্ঘ সময় ধরে যারা কমিটিটাকে ধরে রেখেছে, তাদের লাভে, এই টেন্ডার বাজির কারণে ধরে রেখেছে, গ্রাম পুলিশের ভাগের পরিবর্তন হয়নি। 5 বছর চলে, বেতন বাড়ে নাই। এই বছর তারা উঠে পড়ে লাগছে বেতন বাড়ানোর জন্য। বেতন 5 বছর পর পর তো বাড়ে। এটা বিগত অর্থমন্ত্রী আব্দুল মাল মুহিত তিনি কিন্তু সংসদে বলেছিলেন। যারা তখন গ্রাম পুলিশ যারা কথা, আরেকটি ভাই লিখেছেন কথা শোনা যায় না, মাঝে মধ্যে সাউন্ডটা ডিস্টার্ব দিচ্ছে, সাউন্ড অ্যাকুরেট ভাবে আসতেছে না। হ্যাঁ ভাই, এটা নেটের কারণে আসতেছে না, নেট সমস্যা করতেছে। তো সেই ক্ষেত্রে 5 বছর পর পর বেতন বাড়েই, ওই জরিতে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। আর কর্মচারী ইউনিয়ন এই বছর তারা একেবারে এই মনিরুল সহ তাদের যে চামচাডি আছে, একেবারে তারা দেশ স্বাধীন করে হেলাইছে। কারণ 5 বছর শেষে 6 বছর চলে, বেতন বাড়ার সম্ভাবনা আছে। এইবার তারা একেবারে উঠা পড়ে লাগছে, বেতন বাড়িয়ে লাইব তারা। অথচ কোনো জেলায় গ্রাম পুলিশের সমস্যা হলে সেখানে কোনো ভালো ছিলতে পারে না। কোনো জেলায় গ্রাম পুলিশ বেতন পাচ্ছে না 6 বছর ধরে, সেখানে এত বাল ছিল তারা সেখানে যে ছিলতে পারে না। যাদের ক্ষমতা আছে বেতন বাড়াইতে পারে, তারা বেতন বাড়ায়, এত ক্ষমতা তাদের। অথচ বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় 6 বছর 7 বছর ইউপি অংশের বেতন পায় না, এইটা তারা ছাড়াইতে পারে না। এই ক্ষমতা তাদের নাই। যাদের বেতন বাড়ানোর ক্ষমতা আছে, তাদের এই ক্ষমতা নাই। তারপরও যারা বুঝবেন না, তাদের কথায় এই বাহাবা দিয়ে ঘরে বসে থাকবেন, থাকেন ভাই, কোনো কিছু বলার নাই। এরপর আর কোনো কিছু বলার নাই। এখন চুন খেয়ে মুখ পড়ছেন, আপনাদের দই দেখলেও ভয় লাগে। তো যাই হোক, আল্লাহ পরে আছে, সে তো জানে। আমি আমার টাকার হিসাব দিতে পারবো। হিসাব দিলাম 30 থেকে 40 হাজার টাকা হবে না, আপনারা দিচ্ছেন। খরচ 2.5 লক্ষ টাকার অধিক। অতএব আমার দিকে আঙুল তুললে আঙুল আমি বাঁকা করে দেওয়ার মতো প্লেয়ার। যদি কারো হিসাব নেওয়ার থাকে, আপনি যদি টাকা দিয়ে থাকেন, আপনি হিসাব চাইবেন। আপনার টাকা না দিলে, 1 টাকা আপনি দেন নাই, আপনি হিসাব চাইলে জুতা দিয়ে বাইরামো আমি। 1 মিনিটও লাগাবো না, সে যে মন চাই হেই অন জুতা দিয়ে বাইরাবো। টাকা আপনার দেন নাই, আপনি হিসাব চাইতে পারেন না। যে টাকা দিচ্ছেন সেই হিসাব চাইলে তার হিসাব আমি দিতে প্রস্তুত আছি। যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন আগামীকাল আল্লাহ যেন সহি সালামতে ঢাকায়। আরেকটা কথা, যেহেতু কষ্ট হচ্ছে, লাইভ হচ্ছে না, মনে পড়লো, অনেকেই কমেন্ট করেন যে এটা আমাদের ব্যবসা, আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করি। ভাই, আপনার যোগ্যতা নাই, আপনিও তো শিক্ষিত, আপনিও তো পেজ খুলছেন, আইডি খুলছেন, আপনি কেন করেন না? যদি এত সহজ মনে করেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করলে, এই 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 লাইভ করলেই টাকা ইনকাম করা যায়, তারপরে রিলস ছাড়লেই টাকা ইনকাম করা যায়, তো আপনি আপনি করেন না কেন? আপনার সেই যোগ্যতা নাই, আপনি একটু চেষ্টা করেন। অনেকেই তো করতেছে। গ্রাম পুলিশ কজন আর করে? গ্রাম পুলিশের চেয়ে বেশিরভাগ তো বাহিরের মানুষ, তারা ভাইরাল। গ্রাম পুলিশের মধ্যে ভাইরাল কৃষ্ণ। কৃষ্ণ, সেই কৃষ্ণই এখনো 1 টাকা পায়নি। সেই কৃষ্ণই এখনো 1 টাকা পায়নি যে ভাইরাল। আর আপনারা মানে মন গড়া মন্তব্য করেন যে আমরা এই ফেসবুক থেকে টাকা পাই, সেই কারণে ফেসবুকে এটি করি আমরা। তো আপনি করেন না কেন? আপনি বসে রয়েছেন কেন? আপনার যোগ্যতা নাই? যোগ্যতা থাকলে আপনিও করেন, ভালো। তো আপনার টাকা কম পড়লো কোথায়? যদি ফেসবুক আমাকে টাকা দিয়ে থাকে, আপনার বাপের টাকা দেয় না আপনার পকেটের টাকা দেয়? তো আপনার এত লাগে কেন গায়ে? ফেসবুক কোম্পানি যদি টাকা দেয়, বরং কোন আলহামদুলিল্লাহ যে আমাদের লালমিয়া ভাই ফেসবুক থেকে ইনকাম করতেছে, এ তো ভালো। এটাকে একজন গ্রাম পুলিশ, আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করেন মাসে 50,000, এটা যদি আমি জানতে পারি, আমার গায়ে লাগবে কেন? এটা ভালো কথা যে আমার একজন গ্রাম পুলিশ সদস্য ভাই, সে মাসে ফেসবুক থেকে 20,000 টাকা বা 50,000 টাকা বা 1 লক্ষ টাকা ইনকাম। এটা তো শুক্রিয়া আদায় করা উচিত। আমার টাকা তো আপনাকে দেবে না, আমার বাবার টাকাও আপনাকে দেবে না। ফেসবুক কোম্পানি আপনার কাজে, আপনার কার্যকলাপে সন্তুষ্টি হয়ে আপনাকে দেবে।
তো আমার কেন জ্বলবে? তো আপনাদের যারা এই ধরনের কমেন্ট করেন আসলে কোন দৃষ্টিকোণ থেকে আপনি করেন সেটা আপনারা জানেন। আমার মাথায় ধরে না যে ফেসবুক যদি আমাকে টাকা দেয় আপনার সমস্যাটা কি। তো যাই হোক ভাই, অনেকেই নতুন ঢুকছেন, মোস্তফা কামাল বাবু, গোবিন্দনাথ নাসির দেলোয়ার কেন্দ্র কমিটিতে যারা আছেন তারা তো দালাল, তারা যাই হোক ভাই বুঝতে পারছি। তো লাইভ থেকে বেরিয়ে যাব কারণ নেটের কন্ডিশন ভালো না, লাইভ করা যাচ্ছে না। মইনুর রশিদ চৌধুরী ঢুকেছেন, আসসালামু আলাইকুম, আমি অসুস্থ, সকলের কাছে আমি দোয়া চাই। যাই হোক তাহলে তো আরেকটু থাকা লাগতেছে। আমাদের যিনি বারবারই সহযোগিতা সবসময় করার জন্য এক পায়ে গিয়ে আসে, কিন্তু দেখা গেছে যে আমাদের ব্যর্থতার কারণেই আমরা অনেক যারাই এগিয়ে আসে আমাদের কাছে তাদেরকে আমরা হারাই। তো আপনারা জানেন যে আমাদের বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব মইনুর রশিদ চৌধুরী, এশিয়ান হিউম্যান রাইটস কালচারাল ফাউন্ডেশনের যিনি কি বলে মহাসচিব, তো তিনি গুরুতরভাবে অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন আপনাদের সকলের কাছে। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আমিও দোয়া করছি আল্লাহ যেন আপনাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের কল্যাণে আপনাকে সাথে পাই, আল্লাহ যেন সুস্থতা দান করেন। তো যাই হোক, লাইভের শেষ পর্যন্ত